বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি ব্যারিস্টার আমিরুল ইসলাম। সবাই জানেন যে ব্যারিস্টার আমিরুল ইসলাম বাংলাদেশের একজন সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব করেছেন, জাতীয় সংসদ সদস্য ছিলেন। তার চেয়ে বড় কথা, তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের মুক্তি সংগ্রামের অন্যতম একজন সংগঠক। আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র তার রচয়িতা, যে স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানে প্রিয়াম্বল হিসেবে বা মুখবন্ধ হিসেবে আছে। ব্যারিস্টার আমিরুল ইসলাম আজকে কথা বলবেন সংবিধানের ষোড়শ সংশোধনী বিল, যেটি সংসদে উত্থাপিত হয়েছে, এবং সেই সঙ্গে আরও নানা প্রসঙ্গ নিয়ে। স্বাগত আপনাকে স্টুডিওতে। ব্যারিস্টার ইসলাম, যে প্রসঙ্গটা আমি প্রথমেই করতে চাই যে 1972-এ যে সংবিধান আপনারা রচনা করেছিলেন এবং যেটিকে আপনারা বলছেন যে জনগণের ইচ্ছার প্রতিফলন হচ্ছে এই সংবিধান, কিন্তু অবস্থা দৃষ্টিতে আজকে মনে হচ্ছে 43 বছর পরে যে সেই সংবিধান এখন কতিপয় মানুষ বা গোষ্ঠীর ইচ্ছের দাসে পরিণত হয়েছে। জনগণের ইচ্ছের প্রতিফলনের বদলে সেগুলো এখন কিছু মানুষের ইচ্ছের দাসে পরিণত হয়েছে। আপনি কতটা একমত এই বক্তব্যের সঙ্গে? আমি এটা কখনোই মেনে নেব না, বাংলাদেশের মানুষও কখনো এটা মেনে নেবে না যে আমাদের সংবিধান কোনো ব্যক্তি বা গোষ্ঠী দাসে পরিণত হবে। আর আপনি যে প্রাথমিক পরিচয় দিতে যেটা বললেন যে আমার সৌভাগ্য হয়েছিল স্বাধীনতা ঘোষণাপত্র রচনা করবার, ওখানে 3টি কথা আমি বলেছিলাম, 3টি শব্দ, এবং আমি খুব কার্পণ্য দেখিয়েছি বেশি কথা বলার দিক থেকে, এবং আমার ইতিহাসটা ধারাবাহিকভাবে তুলে দিয়ে আমাদের যুক্তিগুলো স্থাপন করেছি যে কেন আমাদের স্বাধীনতা একটি আমাদের অপরিহার্য একটি সিদ্ধান্তে পরিণত হয়েছে, যে জন্য আমরা স্বাধীনতা ঘোষণা করলাম, তার কারণ পৃথিবীকে জানানোর। সেখানে 3টি উদ্দেশ্য ছিল। একটি হচ্ছে মানবিক মর্যাদা, আরেকটি সাম্য, একটা সুবিচার। এই 3টি কথার ভিত্তিতে, এবং একটা অর্ডারলি গভর্নমেন্ট, এই বোধহয় 4টি কথা ওখানে আছে, যেটা তো আমাদের মৌলিক মূল্যবোধের বিষয়, মৌলিক জায়গার বিষয়। এবং এটার ভিত্তিতে কিন্তু আমাদের সংবিধানের যে 2য় এবং 3য় অনুচ্ছেদ এটাকে এক্সপাউন্ড করে, মানবিক মর্যাদাটাকে আমরা এক্সপাউন্ড করে সেখানে অধিকারগুলো দিয়েছিলাম। এবং সেখানে কথাও বলা আছে যে সকল ক্ষমতার মালিক জনগণ। এবং সরকার যেটা বলতে চাইছেন, বা যারা এখন ক্ষমতায় আছেন বা পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ হিসেবে আছেন, তারা বলতে চাইছেন যে যেহেতু জনগণ ক্ষমতার মালিক, আমরা যেহেতু জনগণের প্রতিনিধি, তখন আমাদের ক্ষমতা রয়েছে, আমরা যেটা খুশি সেটা বদলাতে পারবো। এবং এই দাবিটা তারা করছেন, কিন্তু একটা জিনিস যেটা তারা বোধহয় হৃদয়ঙ্গম করছেন না, সেটা হচ্ছে যে এই যেমন একটা প্রতিষ্ঠান আপনাদের এখানে আছে, এই প্রতিষ্ঠানের মালিক আছেন। এখন মালিক তো পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারে যে কোনো ব্যক্তিকে, এবং তিনি ক্ষমতা আছে যে তার ডে টু ডে এক্সারসাইজটা করবে। কিন্তু যদি কোনো পলিসি ডিসিশন নিতে যায় বা মেমোরান্ডাম আর্টিকেলস যেটা আছে প্রতিষ্ঠানের, সেটা যদি বদলাতে যায়, তখন কি সেই পাওয়ার অফ অ্যাটর্নির বলে সেটা বদলানো যাবে? অতএব সেই জন্যে তার কনসালটেশন প্রসেসটা প্রতিদিনের হতে হবে। অতএব প্রতিদিনই যে তারা যেটা যা কিছু করছে মিডিয়ার মাধ্যমে সে সমস্ত মানুষ জানতে পারছে, এই কনসালটেটিভ প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াস। অতএব এই কনসেপ্টটা বুঝতে হবে, যেহেতু আমি 2/3 মেজরিটি আছি, সেজন্য আমি যা খুশি তাই করতে পারবো, এটা কিন্তু সঠিক না। এটা সংবিধানের যে মৌলিক মূল্যবোধ তার বিপরীত ধর্মী একটি জায়গাতে দাঁড়িয়ে তারা এই কথাগুলো বলছেন। অতএব সেই জন্যে প্রয়োজন হচ্ছে যে আপনি যদি স্বীকারই করেন যে সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে আমরাও তো জনগণের একটা অংশ, আপনারাও জনগণের অংশ। যারা এটা নিয়ে কাজ করছেন তাদের কাছে তো প্রথম জিজ্ঞেস করতে হবে যে আপনারা যে কাজ করছেন, এই কাজে এখন যে আছে অপসারণ, বিচারপতি অপসারণের যে ধারা বা নীতি,
সেটাতে কতটুকু সুবিধা অসুবিধা হচ্ছে। ওনারা হয়তো বলবেন যে জনগণ তো আমাদেরকে 5 বছরের জন্য ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে, কাজে প্রতিদিন তার জনগণের কাছে জিজ্ঞেস করা সম্ভব নয়, এবং জনগণ যে এটি যে জনগণের মতামত সেটি কিভাবে আমরা বুঝবো, এরকম একটা প্রশ্ন তারা তুলতে পারে। সেটা ঠিক, কিন্তু তার কিন্তু যা কিছু তা পরিবর্তন করবার ক্ষমতাটা দেওয়া হয়নি। আমি যেটা বললাম যে আমার যে যেটা মৌলিক কাঠামো, সেই কাঠামোর জায়গায় তারা যে হাত দিলে পারে, যেটা বেসিক স্ট্রাকচার বলে আমরা বলি। ধরুন অষ্টম সংশোধনীতে মাধ্যমে আমাদের সুপ্রিম কোর্টের স্ট্রাকচার বদলে দিয়েছিলেন বেশ কিছুটা এরশাদ সাহেব, এবং সে সময় আমরা একটা মামলা করেছিলাম। আপাত দৃষ্টিতে মনে হতো যে তাহলে পরে আমরা বিভিন্ন ডিভিশনসে যদি হাইকোর্ট ডিভিশনস নিয়ে যায়, বিভিন্ন বেঞ্চ তৈরি করি 6টা জায়গাতে, তাহলে পরে জনগণের জন্য সুবিধা হবে। এটা অনেকটা যে আমি যদি পিজি হসপিটালকে ভাগ করে 6টা জায়গায় নিয়ে যাই, 6টা ডিভিশনসে, তাহলে পরে মানুষের জন্য খুব সুবিধা হবে। যেমন ঢাকা সিটি কর্পোরেশনকে ভাগ করা হয়েছে সুবিধার জন্য, কিন্তু বাস্তবে কোনো সুবিধা কেউ পেয়েছে সেটি মনে হয় না। সেইখানে যে জাজমেন্টটা দিয়েছিল, সেই জাজমেন্টে বলা হয়েছে যে কতগুলো ফান্ডামেন্টাল স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচার বদলানো যাবে না, যে স্ট্রাকচার বদলালে ভারসাম্য নষ্ট হয়ে যাবে, সেটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার, সেটা আমাদের 2/3 মেজরিটি দিয়ে বদলালো, সেটা বদলানো যাবে না, কারণ এটা হলে পারে হোল কনস্টিটিউশনাল ইমব্যালেন্সটা হবে। এবং আমি মনে করি যে এই ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, এবং ব্যালেন্সটা যদি তারা নষ্ট করেন কোনোভাবে, তাহলে পরে এটা কিন্তু যে অরিজিনাল স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচার যদি বদলে দেওয়া হয়, তাহলে পরে এটা। আরেকটি প্রশ্ন করে আমি একটু ষোড়শ সংশোধনীর আলোচনার মধ্যে যেতে চাই, যে আপনার কাছে কি মনে হয় এই সংবিধান তো পঞ্চদশ থেকে এখন ষোড়শ সংশোধনীর দিকে যাচ্ছে, সো 72-এর যে এটির যে মূল চরিত্র যেটি আপনারা তৈরি করেছিলেন, এখন অনেকেই বলছেন বা সরকারে যারা আছেন যে তারা 72-এ ফিরে যাচ্ছেন, কিন্তু আসলে কি এটি ধীরে ধীরে সেই সংবিধানের মৌলিক চরিত্রটা হারিয়ে ফেলছে, নাকি মূলে ফিরে যাচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনার কাছে? না, 72-এর সংবিধানে ফিরে যাওয়ার নাম করে আমরা যদি এই বর্তমান যে পরিস্থিতি বা অবস্থা আছে, সুপ্রিম কোর্টের 96 অনুচ্ছেদকে বদলে দিয়ে আমরা 72-এ ফিরে যেতে চাই, তখন আমাদের স্মরণ রাখতে হবে যে 72-এর পরে যে অভিজ্ঞতাটুকু আমাদের হয়েছে ইতিমধ্যেই, সেই অভিজ্ঞতার আলোকে আমরা কম্পারেটিভলি দেখতে পাচ্ছি যে এটা কোনটা আমাদের ব্যালেন্সের জন্য সুখকর হবে। ব্যালেন্স, এই এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি এবং লেজিসলেচারের ভিতরে যে ভারসাম্যের যে জায়গাটা, এবং মানুষ কোনটাকে পারসিভ করবে যে এটা ইন্ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে সবচেয়ে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন। অতএব বিচার বিভাগের স্বাধীনতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টুডে। এই যে 72-এ ফিরে যাওয়ার বিষয়টির সাথে তখনকার যে পরিস্থিতি এবং অবস্থা ছিল, যে কারণে আমরা 72-এর সংশোধনে এটাতে দিয়েছিলাম, তার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এবং সেটা যদি আমরা না জানি তাহলে পরে সবসময় আমরা ভুল করতে থাকবো। আমরা কিন্তু আমাদের ভিতরে কথা উঠেছিল যে সুপ্রিম কোর্টকে দিলে কি হয়, তখন আমাদের মনে যে ভীতি ছিল, যে আশঙ্কা ছিল, সে আশঙ্কার কারণ ছিল যে আমাদের তৎকালীন যে বিচারপতিরা ছিলেন, যাদেরকে নিয়ে আমরা কেবলমাত্র মানে পা ফেলেছি সুপ্রিম কোর্ট তৈরি করার ক্ষেত্রে, সেখানে আমাদের ভয় ছিল যে এদেরকে যদি আমরা দেই, তাহলে এরা পাকিস্তানি ভাবধারা, পাকিস্তানি জুরিসপ্রুডেন্স, পাকিস্তানের যে সামরিক শাসন বারবার এসেছে, সেটা কিন্তু বিচারকদের পাকিস্তানের যে অভ্যাস, ওদের বিচারকদের কিন্তু তারা সেটাই অনুসরণ করেছেন, সেই পথ ধরে এসছেন। বিশেষ করে জাস্টিস মুনিরের জাজমেন্টটা যেটা উনি দিলেন চিফ জাস্টিস যখন ছিলেন তমিজুদ্দিন খানের মামলায়, এবং তিনি সামরিক শাসনে আসবার পথটা সুগম করে দিলেন। এবং শুধু তাই না, তার পরবর্তীতেও যে সমস্ত মামলাগুলো হয়েছে, সে সমস্ত জায়গায় পাকিস্তান সুপ্রিম কোর্টের সে ছাপ ছিল। এবং লক্ষ্য করণীয় যে আমরা সেই আশঙ্কার কারণেই কিন্তু আমরা সুপ্রিম কোর্টকে সেই সময় এই পাওয়ারটা দেইনি, এটা পার্লামেন্টের কাছে রেখেছিলাম। এই আলোচনাটা কিন্তু আমাদের হয়েছিল, এবং আমাদের আশঙ্কা খুব সঠিক ছিল, প্রমাণিত হয়েছে যে সাইম সাহেব তিনি নিজেই সামরিক শাসনের প্রধান সামরিক শাসক হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন। এবং শুধু তাই না, বাংলাদেশ হওয়ার পরেও 4-5টি মামলা হয়েছে, যে মামলাতে তারা ডক্ট্রিন অফ নেসেসিটিকে আপহোল্ড করেছে, এবং এই সামরিক শাসনের এটা সুপ্রা কনস্টিটিউশনাল বলে এটাকে তারা নিজেরা তাদের জাজমেন্টে, হালিমা খাতুনের কেসে এবং
হাজী জয়নাল আবেদিনের কেসে, এতেশাম এর কেসে, এরকম 5টি কেসে তারা জাজমেন্ট দিয়েছে, যা রেকর্ডে আছে। সেই জাজমেন্টটি কিন্তু জাস্টিস খায়রুল হক সাহেব তিনি নাকচ করে দিলেন যে এটা যেটা করা হচ্ছে এটা সঠিক নয়। অতএব 5টা কেসের নাম উল্লেখ করে যে সেখানে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলো ভুল এবং সেটা আমরা আর কখনো ফলো করব না। অতএব সেই কারণে আমরা মনে করি যে আমাদের বিচার বিভাগ যেভাবে যে কন্ট্রিবিউশনস আমাদের দেশ দিয়েছে এই অসাংবিধানিক পথ থেকে ফিরে এসে একটি গণতান্ত্রিক এবং সাংবিধানিক পথের যে সন্ধান শুধু না, তার পিছনে দৃঢ়ভাবে যারা প্রত্যয় ব্যক্ত করেছেন এবং জাস্টিস খায়রুল হক সাহেব এটার সূত্রপাত করেছিলেন, তারপরে তার সাথে অন্যান্য বিচারকরাও জাস্টিস তোফাজ্জল ইসলাম করেছিলেন। এবং আমাদের মূল গোড়াতে যদি যায় তাহলে বলবো এই জুরিসপ্রুডেন্সের মূল যে কাজটি করেছিলেন সেটা 8th অ্যামেন্ডমেন্ট মামলায় জাস্টিস বদরুল হায়দার চৌধুরী। সেই জন্য আমি বলি যে ফার্স্ট জেনারেশন জাজ, সেকেন্ড জেনারেশন জাজ, থার্ড জেনারেশন জাজ। তো এখন আমাদের এই ফার্স্ট জেনারেশন যে জাজেরা ছিলেন তারা কিন্তু ওই পাকিস্তান ভাবধারার এই যে সামরিক বা সংবিধান বহির্ভূত শক্তিকে তারা রেকগনাইজ করতে। তাহলে যে প্রশ্নটা আপনাকে করা, যে আপনি বলছেন যে পাকিস্তানি ভাবধারার জাজেস ছিলেন বলে তখন আপনারা করেছিলেন, এখন সেই জাজেসরা নেই। শুধু নাই না, আমরা আমাদের বিচারকরা প্রমাণ করেছেন যে তারা এই সাংবিধানিক ধারাবাহিকতার ক্ষেত্রে তারা অনড়, এবং সেই জায়গাটা আমাদের গর্বিত হওয়া দরকার যে আমাদের বিচার বিভাগটা এই অর্জনটা করেছে। কিন্তু এখানে ব্যত্যয়টা কি ঘটবে? মানে আর্টিকেল 7 যেহেতু, যেটি সরকারের লোকজন বলবার চেষ্টা করছেন যে জনগণের সকল ক্ষমতার উৎস, শক্তির উৎস, তো তাদের প্রতিনিধিদের কাছে থাকলে যেটি 72 ছিল, সমস্যাটা কোথায় হবে? প্রতিনিধিরা থাকেন, কিন্তু সে প্রতিনিধিরা যদি আমাদের ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা বদলাতে চায় তাহলে পরে সেখানে কোর্ট দাঁড়াতে পারে। এখানে ফান্ডামেন্টাল স্ট্রাকচার কিভাবে পরিবর্তিত হবে? ফান্ডামেন্টাল স্ট্রাকচার যে আমাদের বিচার বিভাগের স্বাধীনতাটা সেটা ক্ষুণ্ণ হবে। আর দ্বিতীয় হচ্ছে যে এফিকেসি, ধরুন কোনো বিচারককে অপসারণ করা দরকার, সে অপসারণ করবার কাজটি আপনি করলেন, কিন্তু পার্লামেন্টে দেখা গেল যে 2/3 মেজরিটি নেই, এবং বেশিরভাগ পার্লামেন্টে 2/3 মেজরিটি থাকে না, খুব রেয়ার অকেশনসে 2/3 মেজরিটি হয়, তাহলে পরে অপসারণ অযোগ্য হয়ে যাচ্ছে। তাহলে অপসারণ যখন করতে চাচ্ছেন যে আমাকে জাজকে অপসারণ করা দরকার, একটা এনকোয়ারিতে প্রমাণিত হয়েছে এবং সেখানে এনকোয়ারি কমিটি বা জুডিশিয়াল কমিশন তারা প্রমাণ পেলেন, কিন্তু তারপরে তাকে সরানো যাচ্ছে না, তাহলে আমরা জাজদেরও কিন্তু অ্যাবাভ দ্য ল আনছি। অতএব সেটাও কিন্তু কাম্য নয়। অতএব বিচারক হয়েছেন বলে তিনি সমস্ত আইনের ঊর্ধ্বে থাকবেন সেরকম অবস্থার ভিতরে চলে যাওয়াটা, সেটা ব্যালেন্স হবে না। অতএব আপনি যেমনটা জাস্টিস খায়রুল হকের কথা বললেন এবং তার সেই রায়ের সূত্র ধরে পঞ্চদশ সংশোধনী হলো, সেখানেও এই বিষয়টি আনা হয়নি আজকে যেটি ষোড়শ সংশোধনীর মধ্যে করা হচ্ছে। কিন্তু সংবাদ মাধ্যমের সূত্রে যেটি আমরা জানতে পারছি যে এই আইডিয়াটি, এই ষোড়শ সংশোধনীর আইডিয়াটি বা এই বিধানটি আবার জাস্টিস খায়রুল হকের পরামর্শেই সরকার করছে। কিন্তু উনি পঞ্চম সংশোধনীর রায়ে 96টা রেখেছিলেন। হ্যাঁ, রেখেছিলেন। আমি বলছি আজকে কেন উনি আপহোল্ড করেছিলেন, সেদিন করে আজকে কেন? আপনার কাছে কি মনে হয় যে উনি হঠাৎ করে কেন আপহোল্ড করেছিলেন? আমি মনে করি সেই জন্য ডায়ালগ দরকার। আজকে ওনার সাথে যদি আমরা বসতাম বা উনি যদি আমাদের ডাকতেন বা আমরা যদি আলোচনা করতাম, তখন একটা কনসেনসাস হতো। কিন্তু বাট ল কমিশনের কি এটি এখতিয়ারের মধ্যে? ল কমিশনের চেয়ারম্যানের যে এই বিষয়ে এখতিয়ারের ভিতরেও নেই, এবং এখতিয়ারের ভিতরে আছে সেখানেও এই সকলের সাথে আলোচনা করেই কিন্তু ল কমিশনও তাদের ওপিনিয়ন যেগুলোতে এখতিয়ার আছে সেখানেও তারা আলোচনা করেন। এটাই হচ্ছে কনভেনশন। আরেকটি বিষয় সরকার দিক থেকে বলা হয় যে বাইরের এক্সপেরিয়েন্স বা অন্যান্য দেশের মতো, ভারতের উদাহরণ টানা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ টানা হয়, যে তারা সেখানে জনপ্রতিনিধিরা এই কাজটি করে থাকে। মার্কিন যুক্তরাজ্যের যে অবস্থান সেটা খুব হ্যাপি তা বলা চলে না, এবং তারা নিজেরাও মনে করেন যে এটা খুব হ্যাপি না। ব্রিটেনের যে অবস্থা আছে, তাদের তো 1830 সালের পরে আর কোনো ইনস্ট্যান্স পাওয়া যায় না যে জাজদের এভাবে অপসারণ করতে হয়েছে। আর ব্রিটেনের বিষয়টা এত জুডিশিয়াল কালচারটা এরকম দাঁড়িয়েছে যে যদি আপনার অসমর্থ যদি হয়, কারণ আপনার তো সারা জীবনের জন্যই আপনি জজ, অতএব আপনি জজিতে না করলেও যতদিন আপনি থাকবেন অল রেমুনারেশনস প্রিভিলেজেস পাবেন।
কিন্তু অনেক সময় অনেকে হয়তো অসুস্থ হয়ে পড়ছেন বা বয়স বেড়ে যাচ্ছে, তখন উনি কিভাবে চলে যাবেন? তখন হয়তো কোনো কলিগ জাজ বলে যে ব্রাদার, আপনি আজকাল লাঞ্চের পরে একটু বেশি ঝুমুচ্ছেন, একটু রেস্ট নেওয়া দরকার নাকি, এইটুকু বললে যথেষ্ট। তখনই উনি বা উনি নিজেই বলবেন যে আমার স্বেচ্ছায় চলে। এটাই কালচার। এই কালচারটাকে তো সেজন্য জাজ অপসারণ করা বা ভারতের ক্ষেত্রে ওদের একটা ইয়ে আছে, কমিটি আছে, যে জুডিশিয়াল ইনভেস্টিগেশনসের যে কমিটি, সেগুলো আছে, সেগুলো কাজ করে। এবং এখন তো আরও ওই যে কলেজিয়াম যেটা ছিল, সে কলেজিয়াম বাদ দিয়ে তারা একটা নতুন আইনও করছে, সেটা জাজ নিয়োগের ক্ষেত্রে। এবং সর্বোপরি যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা জাজ এমনভাবে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করি না কেন যে তাদের কখনোই অপসারণ করার প্রয়োজন হবে না। এবং সেটি নিয়ে তো আপনারা খুব একটা সবসময় কি সোচ্চার ছিলেন? মানে আমি বলছি বার থেকে জাজেস নিয়োগ দেওয়ার ব্যাপারে আমরা খুবই সোচ্চার ছিলাম। এবং আমাদের সংবিধানের ৯৫ অনুচ্ছেদে ২ গতে একটি কথা বলেছে যে এখন ক আর খতে আছে যে ১০ বছর যদি কেউ নিম্ন আদালতে চাকরি করে, মানে বিচারক থেকে থাকেন, অথবা ১০ বছর হাইকোর্টে তিনি প্র্যাকটিস করেছেন, তাহলে পরে তিনি যোগ্য হয়ে গেলেন। কিন্তু তারপরে গতে বলা হয়েছে এবং যে তার এই যোগ্যতার মাপকাঠি কী হবে, সেটা আইন অনুযায়ী যদি কিছু বলা থাকে সেটাও তাকে ফুলফিল করতে হবে। এই সাংবিধানিক পদগুলোতে নিয়োগ সংক্রান্ত একটি আইনের বিধান বা জাজেস, রাইট। অতএব সেই আইনটা করা হয়নি। অতএব যে আইনটা আমরা সংবিধানে বলেছি ৭২ সালে, সেই আইনটা আজও করা হয়নি। ওই আইনটা যদি করা হতো এবং সেভাবে যদি কাজ হতো সিলেকশন প্রসেস, তাহলে পরে আমরা এমন লোককে নিয়োগ দিতে পারতাম যাদের চারিত্রিক দৃঢ়তা, মনোবল, তাদের মননশীলতা, সংবেদনশীলতা, মানবিক মর্যাদা সম্পর্কে, অন্যের মর্যাদা সম্পর্কে শ্রদ্ধাশীল থাকার যে সংস্কৃতি, তার জীবনে স্কুল জীবন থেকে শুরু করে পরবর্তী কর্মজীবনে বিশ্ববিদ্যালয়ের সমস্ত জায়গাতে তার কি কাজ করেছেন, তার যদি একটা আমরা ডোসিয়ার তৈরি করতে পারতাম, তো সেই ডোসিয়ারের ভিত্তিতেই তাদেরকে সাথে অ্যাপয়েন্টিং অথরিটি যারা বা একটা সেটা করা যায়, তারা তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখে এমন একজন লোককে তারা নিয়োগ দিতেন যাকে কখনোই এভাবে অপসারণ করবার প্রয়োজনীয়তা দেখা দেবে না। আরেকটি বিষয় অনেকেরই কৌতূহল আছে যে জাজেসদের জন্য কোড অফ কন্ডাক্ট থাকা তো দরকার, একে বোধহয় করাও হয়েছিল, কিন্তু সেটাকে ফলো করা হয় আপনার জানা মতে? হ্যাঁ, ফলো করা হয় যথাযথভাবে। কোড অফ কন্ডাক্ট ফলো করা, মানে জাজরা কতটুকু ফলো করেন, কতটুকু ব্যর্থ করেন, এটা একটা সেটি মনিটর করার সেইটা একটা মনিটর করার বিষয়টা। এটা আমার মনে হয় যে আমাদের জুডিশিয়াল কমিশন যেটা আছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সেই মনিটরিং এর জায়গাটা অভাব আছে। অতএব স্ট্রেংথেনটা ওইখানে করা দরকার। এবং তারা বলেন যে আমাদের সেরকম কোনো লোকবল নাই বা জনবল নাই বা এই ধরনের কাজ করবার মতো ব্যবস্থা নাই। কিন্তু আমি মনে করি যে আমি এই কথাটা মেনে নিতে পারি না। আমি মনে করি যে এটা তাদের একটা ডিউটির অংশ, খবর রাখা যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এবং সেই কাজটা আমি বলবো যে আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আমাদের সুপ্রিম কোর্ট এই ব্যাপারটাতে কোনো সঠিক যে কাজটি করা দরকার ছিল সে করেছেন বলে মনে হয় না। আপনি নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং আলোচনা করছিলেন, কিন্তু এরকম কোনো বিধান কি আছে যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে কতজন জাজ থাকবেন কিংবা হাইকোর্ট ডিভিশনে কতজন জাজ থাকবেন, এটা কোনো নির্ধারিত সংখ্যা আছে কি না? এটার নির্ধারিত সংখ্যা তো নেই। এটার যদি আইনত বা না থাকে, ফ্লেক্সিবল হয়, সেটি কি জুডিশিয়ারিতে কোনো জটিলতা তৈরি করতে পারে না? বা এই আমার মনে হয় না যে সেটা জটিলতা, তো আলাপ আলোচনার ভিত্তিতে এটা করবার কথা, নির্ভর করে যে কিরকম কাজ। মানে ধরেন এখন তো দলীয় সমর্থক বা দলীয় বিবেচনা থেকে নিয়োগ দেওয়া হয়, অ্যাপিলেট ডিভিশনে নেওয়ার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই সেরকম হয়, হয়তো কিছু ব্যতিক্রম আছে। আজকে যদি সরকারের পরিবর্তন হয়, কখনো কেউ এসে যদি মনে করেন ঠিক আছে এখানে আমার ভারসাম্য হচ্ছে না, রাজনৈতিক ভারসাম্যটা প্রতিষ্ঠিত হচ্ছে না, তো আমি আরো 5 জন বাড়িয়ে দিলাম বা আরো 20 জনকে নিয়োগ দিলাম, একটা জটিলতা তৈরি করে। এই জায়গায় তো নিশ্চয়ই জটিলতা তৈরি করে। এবং সেজন্য আমি মনে করি যে ওই আইনটির কথা যেটা আমি বললাম, যে আমাদের 2 গতে যেটা আছে 95 2 95 2 গতে, সেখানে ওই আইনটা যদি করা যায়, আইনের ভিতরে কিন্তু সবকিছুই
আমরা এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে পারি, কি ধরনের যোগ্যতা লাগবে, এবং সেখানে এটাও বলা যেতে পারে সিলেকশন প্রসেস কি হবে, সেখানে সেটাও আমরা বলতে পারি। অতএব সেই সমস্ত জায়গাটা যদি অ্যাড্রেস করে, আমরা কনস্টিটিউশনে যদি সেটা ঢোকাতে চাই, এটা কনসেনসাসের ভিত্তিতে করা সম্ভব। তো এখানে সবচেয়ে বড় হচ্ছে আলোচনা। এখন ক্ষমতার চাইতে হচ্ছে সবচেয়ে বড় যেটা গণতন্ত্রের জন্য, যে গভর্নেন্স বাই কনসেন্ট। অতএব সকল মানুষের সাথে আলাপ আলোচনার যে প্রক্রিয়া, সকল শ্রেণীর, সকল পেশার, যার যার পেশাতে যাকে যাকে প্রয়োজন, এখানে একটা কন্টিনিউয়াস একটা ডায়ালগ সবসময় হওয়া দরকার। এখন এই প্রসঙ্গে তো গতকাল আইনমন্ত্রী আবারও বলেছেন যে কনসালটেশন হবে। এর আগে সুরঞ্জিত সেনগুপ্তও বলেছেন সংশোধনীটি সংসদে পাশ হবে, তারপরে যখন তারা আইন করতে যাবেন, আইন করবার আগে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় গঠিত যে কমিটি, সেই কমিটি এবং সংশ্লিষ্টদের সঙ্গে তারা আলোচনা করবেন। হ্যাঁ, সেটা করবেন, কিন্তু যেটা হচ্ছে যে সংবিধান যে সংশোধন করবেন তার সাথে যে আইনটি করবেন, এ দুটো একটা সংযোগ থাকার প্রয়োজনীয়তা আছে। এবং এখন যদি এই আইনটা করে দেন যে এটা পার্লামেন্টের কাছে যাবে, পার্লামেন্টের 2/3 মেজরিটি দিয়ে পাশ করবে, তো তাহলে তো ইতিমধ্যেই আইনকে অলরেডি সংকুচিত এবং সীমাবদ্ধ করে ফেলা হলো। অতএব যে আইনটা নিয়ে ওনারা করবেন, আসলে যেটা অপারেটিভ পার্ট হবে, সেই আইনটাই তো আগে আলোচিত হওয়া দরকার। এবং সেই আইনটি আনবার জন্য যদি কনস্টিটিউশন অ্যামেন্ড করার দরকার হয়, তখন কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে। অতএব কনস্টিটিউশন অ্যামেন্ড করবো ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো হচ্ছে। অতএব আমরা, উনি যে আইনটা তৈরি করতে চান, সেই আইনটা করতে যদি কোনো সংবিধানের পরিবর্তন না লাগে, তাহলে তো সংবিধান পরিবর্তন করার প্রয়োজন হবে না। তো আইনটার উপরে তো আমরা জোর দিচ্ছি যে 95 আসন, 95 আন্ডারে যে আইনটা প্রয়োজন, আমার 42 বছর করি নাই, সেটা আগে করি। তার সাথে তারপরে 96 আন্ডারে যদি আইন করার প্রয়োজনীয়তা হয়, সেটাও আমরা আলোচনা করি। আরেকটি বিষয় আইনমন্ত্রী কালকে বলেছেন যে এখানে এই আইনের সুযোগ রাখা হবে, মানে সকল পক্ষ যেন তাদের আত্মপক্ষ সমর্থন করতে পারেন। হ্যাঁ, আত্মপক্ষ সমর্থন করার বিষয়টি তো এখনো আছে। এখন যেটা আছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে, সেখানে আত্মপক্ষ এরকম সংবিধানে বলা আছে। আরেকটি বিষয় তিনি ধারণা দিয়েছেন যে ইনভেস্টিগেটিভ টিম যেটি করবেন, সেটি একজন সাবেক প্রধান বিচারপতি এবং দুজন সাবেক বিচারপতিকে নিয়ে। হ্যাঁ, এটা ইনভেস্টিগেশন টিম যেটা বিষয়টা বলছে, এগুলো পিয়ার গ্রুপ থেকে হতে পারে, মানে দিস আর দ্য থিংস, এটা নিয়ে আলোচনার বিষয়। কিন্তু তাৎক্ষণিকভাবে এটা কি হচ্ছে না বুঝে, কারণ আলোচনার বিষয়। আজকে আপনি কথা বলছি মিডিয়ার সামনে, আমরা কি হঠাৎ করে বলতে পারবো যে এটা হলে কি সুবিধা হবে, কি অসুবিধা হবে? হঠাৎ করে বলা যাবে না। কি ধরনের কাজ করলে এটাকে সব দিক থেকে করা যায়, বা দুটো মিশেও করা যায় কি না যায়, ইত্যাদি। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি আর একটা পোস্ট তৈরি করে দেবেন, তাহলে রিটায়ার্ড চিফ জাস্টিসের আর একটা পোস্ট তৈরি করা যাবে কিনা, এবং সেটা আমাদের সংবিধানের সাথে কতখানি সামঞ্জস্য সৃষ্টি করবে না করবে, এগুলো তো বিষয় নিয়ে আলোচনার ব্যাপার আছে। আপনি কি মনে করেন যে এটিতে আসলে কি কি ধরনের সমস্যা তৈরি হবে? এটি তো আপনি বলেছেন যে সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারের একটা পরিবর্তন হবে। এর বাইরে মানে কার্যকর ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কি ধরনের সমস্যা তৈরি করবে যদি এটি সংসদের কাছে চলে আসে? মানে একটা সাধারণ দর্শকের বোঝার জন্য করে যদি 2/3 মেজরিটি কম পার্লামেন্টে পাওয়া যাবে, সেক্ষেত্রে কাউকে অপসারণ করতে চাইলে হয়তো অনেক সময় করা যাবে না। 2 নম্বর হচ্ছে যে পার্লামেন্ট যখন তাদের বিচারক রাখার এবং বা না রাখার বিষয়ে সিদ্ধান্ত দেবে, তখন পার্লামেন্টের বহু মেম্বার তো বারেরও মেম্বার, তো যখন যারা যাবেন, তো সেখানে তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কিনা, এ বিষয়টাও দেখার প্রয়োজন আছে। তার প্রভাবটা কিরকম ভাবে পড়বে না পড়বে, এগুলো দেখার বিষয় আছে। এবং পার্লামেন্ট মেম্বাররা কিন্তু অনেকে অভিযুক্ত, মানে অভিযুক্ত ব্যক্তিও আছেন, বাদী আছেন, বিবাদী আছেন, এবং তাদের অনেক সময় পার্লামেন্টে যেতে হয়, আদালতে যেতে হয় তাদের নিজেদের রিলিফ চাওয়ার জন্য। আর এটা আরেকটি খুব বড় রকমের অসুবিধা হতে পারে, সেটা যে পার্টিজানশিপ ডেভেলপ করতে পারে, যে কোন দল ভোট দেবে, কোন দল ভোট দেবে না, কোন দল সমর্থন করবে, কোন দল সমর্থন দেবে না। অতএব একটা আমাদের দেশে দলীয়করণটা এত হয়ে গেছে যে আমরা তো ওই ধরনের ডেমোক্রেসি না, যেখানে এই বিষয়গুলো দলীয়করণের আওতায় পড়বে না বলে আমরা মনে করতে পারি। আমাদের তো কিছুই তো দলীয়করণের ঊর্ধ্বে না।
তো সবাই আমরা মোটামুটি নিশ্চিত যে যতই আমরা আলোচনা করছি না কেন শেষ পর্যন্ত সংশোধনী বিল হয়তো সহসাই সংসদে পাশ হয়ে যাবে, কারণ ছোটখাটো দল যারা আছেন তারাও দেখছি যে সমর্থন ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। সো আপনি যেখানে বলছেন যে এটি বেসিক স্ট্রাকচারের পরিপন্থী হবে, সেটি কি আদালতে চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে? আপনার নির্ভর করবে যে কিভাবে আসে না আসে, এই মুহূর্তে আমি সেটা বলতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই সরকারের জন্য এই কাজটি সরকারই ক্ষতিকর হবে সবচেয়ে বেশি, কারণ এর ফলে যে একটা বিশ্বাস অবিশ্বাসের জায়গা, স্থিতি অস্থিতির জায়গা, ব্যালেন্সের যে জায়গা, সেটা যদি নষ্ট হয়ে যায় তো সমাজে এবং আমাদের রাজনীতিতে এবং আমাদের পলিটি বলতে যেটা বোঝায় সেখানে নানা রকমের অসামঞ্জস্য দেখা দেবে। আমি একজন সংবিধানের ছাত্র হিসেবে মনে করি যে সংবিধান পরিবর্তন করতে গেলে এগুলো খুব নিরীক্ষা করে দেখা দরকার। তো রাষ্ট্রনায়ক যারা, রাষ্ট্রনায়কোচিত চিন্তার ক্ষেত্রে তাদের যদি অ্যাডভাইজার হতাম তো আমি যে কথাগুলো বলতাম যে এইগুলো আপনারা বিবেচনা করেছেন কিনা, এবং অনেক দিক থাকে, খুঁটিনাটি দিক থাকে। অত সেখানে এখন আমাদের এত আর্জেন্সিটা কেন? মানে একটা সময় নিয়ে আলাপ করে করলে সরকার অনেক উপকার, এটাই হয়তো করতেন, ঠিক আছে। বাংলাদেশের এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এক্সপেরিয়েন্স কি বলে, মানে সেই এক্সপেরিয়েন্স থেকে কি পরিবর্তনের ধারণাটা কেউ নিয়ে এসেছেন বা দিয়েছেন? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মানে আপনারা কি বারে যারা আছেন তারা কি হ্যাপি? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা প্রোঅ্যাক্টিভ নয় যতখানি প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। তো সেটা করবার জন্য তো একটা বিধান রয়েছে, কনস্টিটিউশনেই আছে, কিন্তু সেটা বোধহয় আমরা অনেকেই খেয়াল করি না। সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অথবা যে কোনো সূত্র থেকে যদি জানতে পারেন যে কোনো জাজের অসদাচরণের বিষয়টি এসেছে, তাহলে পরে সেটা তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে পাঠাবেন। এখানে ইনিশিয়েটিভটা কিন্তু রাষ্ট্রপতির হাতে। অতএব রাষ্ট্রপতি মানে এখানে মাননীয় প্রধানমন্ত্রী তার অ্যাডভাইজার হতে পারে। অতএব এক্সিকিউটিভ থেকেও যদি কোনো কমপ্লেন থাকে, সেই কমপ্লেনটা এরকমভাবে প্রেসিডেন্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাটা যেখানে সম্পূর্ণভাবে সংরক্ষিত, সরকারের হাতে এই ক্ষমতাটা রয়েছে। এবং যে কোনো সূত্রে যে কোনো নাগরিকও যদি কমপ্লেনটা দেন প্রেসিডেন্টের কাছে, মাননীয় রাষ্ট্রপতি তিনি এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠাবেন। তো আমাদের এরকম একটা ব্যবস্থা রয়েছে যেটা ট্রান্সপারেন্ট করা অত্যন্ত সহজ, স্বয়ং সক্রিয়। তো সেইটাতে আমরা এটাকে আন্ডারমাইন করতে যাচ্ছি কেন? অতএব আমরা যদি শুধু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে এ ব্যাপারে দায়ী না করে আমরা বলতে পারি যে নাগরিকদেরও, যে কোনো ব্যক্তির বা যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির বা এক্সিকিউটিভে যদি কোনো ব্যাপারে তাদের মনে হয়ে থাকে যে একটা অসাধারণ বিষয়টা ঘটেছে, তাহলে তো সেটা তারা মাননীয় রাষ্ট্রপতির কাছে এটা পাঠাতে পারে। আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো কিছু কেস ডিলও করেছে। হ্যাঁ, কেস ডিল করেছেন, প্রায় তিনটি মামলার বিষয়ে, এবং সেগুলো ওই যেতে হয়নি, তারা নিজেরাই স্বেচ্ছায় চলে গেছে এবং সেগুলো খুব ইফেক্টিভ। অতএব সেই জন্য আমি মনে করি যে যে অবস্থাটা আছে এখানে কিন্তু খুব একটা সহজ এবং ট্রান্সপারেন্ট, খুব কমপ্লিকেশন কিছু নেই, 2/3 মেজরিটির বিষয় নাই। অথবা জুডিশিয়াল কাউন্সিল যদি এনকোয়ারি করে দেয় তাহলে পরে সেখানে তার কারণ দর্শাবার, আত্মপক্ষ সমর্পণ করার সমস্ত ব্যবস্থা রয়ে গেছে। এই যে ষোড়শ সংশোধনী বিলের সঙ্গে এর আগে আরেকটি বিষয় বহুল আলোচিত ছিল যে সম্প্রচার নীতিমালা, এবং আপনি এই বিষয়ে বেশ সোচ্চার আছেন দীর্ঘদিন ধরে। এই বিষয়টি আলোচনায় আসবার পর থেকেই এর মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পান আপনি দুটোর মধ্যে? এটা তো সরকারের এই উদ্যোগগুলোর মধ্যে কোনো যোগসূত্র, আরো কয়েকটি ইস্যু আছে, আমি হয়তো সময় পেলে সেগুলো তো আসবো। একটা জবাবদিহিতার ক্ষেত্র যেমন সরকারের আছে, দুটি জায়গাতেই সবচেয়ে বেশি প্রমিনেন্ট, আর আরেকটা আলটিমেটলি 5 বছরের পরে নির্বাচনের যে জবাবদিহিতা। কিন্তু ডে টু ডে যে জবাবদিহিতার বিষয়, সেখানে বড় মনিটর হচ্ছে মিডিয়া এবং সুপ্রিম কোর্ট বা আদালত। এই দুটো জায়গা যেটা আমাদের দৈনন্দিন ক্ষেত্রে আমরা সেখানে আশ্রয় নিতে পারছি। সরকারের কোনো আইন বহির্ভূত কাজ বা কোনো কর্মকর্তা আইন বহির্ভূত কাজ আমরা সেখানে চ্যালেঞ্জ করতে পারছি। এবং যেটা মিডিয়া তো আলোচিত হচ্ছে
এ দুটোই কিন্তু আমাদের যারা মালিক পক্ষ 5 বছরের জন্য তো অ্যাবসেন্ট, ভোটার্স। হ্যাঁ, ভোটার্স। তো তাদের একমাত্র জায়গা হচ্ছে আদালত আর মিডিয়া। অতএব প্রতিদিনই কিন্তু আপনারা মালিক পক্ষকে কিন্তু নিয়ে আসছেন তাদের যে সমস্ত সুবিধা অসুবিধা আছে মিডিয়ার মাধ্যমে, তাদের যে সমস্ত গ্রিভান্স আছে, তাদের উপরে যে ধরনের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে যে সমস্ত বিঘ্ন ঘটছে, সে সমস্ত বিষয়গুলো কিন্তু মিডিয়াতে আসছে এবং এইখানে মালিক পক্ষ রয়েছে। অতএব মালিক পক্ষ জায়গাটা এই দুটো জায়গায় যখন আছে, সেই দুটো জায়গায় যদি আপনি বন্ধ করে দেন তাহলে শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতির সৃষ্টি হবে। ওইটা আমি ব্যালেন্সের কথা বলছিলাম। এবং শ্বাসরুদ্ধকর অবস্থাতে মানুষকে নিয়ে যাওয়াটা কখনোই রাষ্ট্রের জন্য মঙ্গলকর হতে পারে না এবং সরকারের জন্য মঙ্গলকর নয়। আমি কিন্তু সরকারের একজন বন্ধু, আমি সরকারের একজন আমি শুভাকাঙ্ক্ষী, কারণ আমি মনে করি যে সরকার তার অন্য যা কিছুই রাজনৈতিক দুর্বলতা বা ঘাটতি সীমাবদ্ধতা যাই থাক না কেন, কিন্তু তাদের যে পারফরমেন্স অর্থনৈতিক ক্ষেত্রে এবং আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে এবং বিশেষ করে দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি কিন্তু সৃষ্টি করতে যে সাফল্য অর্জন করেছে এখনো পর্যন্ত, সেদিক থেকে আমি মনে করি যে সরকারকে খুবই কেয়ারফুলি চলতে হবে যে এটা যাতে ব্যত্যয় না ঘটে। কারণ পৃথিবীটা তাদেরকে আরো নিরঙ্কুশ শক্তিশালী করতে পারে না। নিরঙ্কুশ করলে পারেই দুর্বলতম সরকার হচ্ছে নিরঙ্কুশ ক্ষমতা যাদের হাতে। এটা হচ্ছে ক্ষমতা যত ডিস্ট্রিবিউটেড থাকবে তত হচ্ছে আপনার শক্তিশালী। আপনার মানে ইঞ্জিনিয়ারিং ইয়েতে যেটা বলে, ইঞ্জিনিয়ারিং থিওরিটা কি, যে আপনি ওয়েটটা ডিস্ট্রিবিউট করেছেন কিনা, আপনার এই যে জায়গাটা তৈরি করেছেন এর ওয়েটগুলো কিন্তু ডিস্ট্রিবিউট করা আছে। যদি কারেক্টলি ডিস্ট্রিবিউট না করেন এবং সেই ডিস্ট্রিবিউশনসে যদি আপনি হাত দেন তাহলে কিন্তু এন্টায়ার জিনিসটা কোলাপস করার সম্ভাবনা থাকে। আমাদের রাষ্ট্রটাও সে একই রকম। আমরাও কিন্তু এই যে কনস্টিটিউশনটাকে ডিজাইন রয়েছে, অতএব এই ডিজাইনটা চেঞ্জ করতে হলে যারা অরিজিনাল ডিজাইন করেছিলেন তাদের ডিজাইনটা ভালো করে বুঝতে হবে এবং তারা যদি বেঁচে থাকে তাদের সাথে আলাপ করতে হবে আপনার ডিজাইনারের সাথে। এটা আপনার ফরজ কাজ। এখানে আপনি এই যে সম্প্রচার নীতিমালা আপনার কাছে কোথায় কোথায় ব্যর্থ মনে হচ্ছে? যে আমি যদি সরাসরি বলি যে সংবিধানের চেতনার পরিপন্থী কোথায় মনে হচ্ছে একটি দিক, দ্বিতীয়ত হচ্ছে যে এটি গাইডলাইন, অনেকে বলেন যে একটা গাইডলাইন থাকা দরকার। গাইডলাইন আমি মনে করি গাইডলাইন হচ্ছে যে সংবাদপত্রের গাইডলাইন হবে যা ইমপ্লিমেন্ট করবার জন্য। তো কোনো কিছু যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান তো তাকে ওনারশিপ দিতে হবে, পার্টিসিপেটরি করতে হবে। অতএব আমি বলবো যে আপনার এখানেও যে কাজ আপনি করছেন শুধু আপনাদের একটা নীতিমালা থাকতে হবে। ইভেন আপনারা যেভাবে ডিল করছেন সাংবাদিকদের সাথে, আপনার এমপ্লয়মেন্ট টার্মস সমস্ত কিছু একটা নীতিমালা থাকবে। আপনি কি ধরনের প্রচার করছেন, এই যে এখানে প্রতিদিন আপনি যে অনুষ্ঠান প্রচার করছেন সেখানে কি ধরনের সকলকে কথা বলার কীরকম সময় দিচ্ছেন, সব কিছু কিন্তু থাকা দরকার। অতএব আমি তো মনে করি যে প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই এনকারেজ করা দরকার, সরকার যদি বলে আপনাদের একটা নীতিমালা তৈরি করেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা নিজেরাই আপনাদের সার্বিকভাবে একটা নীতিমালা তৈরি করেন মিডিয়ার জন্য, তাহলে আপনার অনেকগুলো জিনিস হয়ে গেল। আপনার ইন্টারনাল ডিসিপ্লিন একটা হচ্ছে ইন্টারনাল, যে আপনি কতক্ষণ সময় আপনি ব্যয় করবেন অ্যাডভার্টাইজমেন্টের জন্য এবং সেই অ্যাডভার্টাইজমেন্টে আপনি কি ধরনের জিনিস দেবেন কি দেবেন না এটা আপনি নিরূপণ করবেন। সেইগুলো যদি দেখবেন সব চিন্তা কিন্তু তখন এক হয়ে যাচ্ছে। আপনার হাউজের অন্য হাউজের সমস্ত নীতিগুলো দেখবেন খুব কাছাকাছি চলে এসছে। তখন হবে কি আপনার ওনারশিপ হলো, সেই ওনারশিপটাকে গভর্নমেন্ট রেকগনাইজ করবে এবং তারা সেটাকে কনফার্ম করবে, সেটাকে প্রোটেক্ট করবে এবং সেটাই আইন হবে। ইন্ডিয়াতে তো তারা সমস্ত যে সম্প্রচার যেগুলো করে তাদের সবগুলো তারা একটা সমিতি করেছে এবং সেই সমিতি করে তার একটা নীতিমালা তৈরি করেছে। শুধু তাই না, তারা নিজেরাই কমিশন তৈরি করেছেন। ফরমার চিফ জাস্টিস ভার্মা তাকে চেয়ারম্যান করে একটা কমিশন তৈরি করেছেন। কমিশনের কাছে সবাই যে কোনো নাগরিক যে কোনো ব্যক্তি কমপ্লেন করতে পারে এবং যদি প্রমাণিত হয় তাহলে 1 লাখ টাকা পর্যন্ত ফাইন করার ব্যবস্থা রয়েছে। তাতে তারা নিজেরা নিয়ম করেছেন, নিজেরা কমপ্লায়েন্স করছেন। এবং আমি মনে করি আমাদের সংবাদপত্র আর আমাদের সম্প্রচার নীতিমালা যদি আমরা সম্প্রচার যারা করছেন তারাই যদি তৈরি করেন সবার সাথে কনসাল্ট করে, তো সেটাকে আমরা বলবো যে এটাই নীতিমালা, এটা করতে হবে। আর সরকার যেটি গিফট করতে চাইছে নীতিমালা সেটি আপনি কি? আমি মনে করি এসব ব্যাপারে আপনার পার্টিসিপেশন ইজ দ্য বেস্ট থিং। যেমন আপনি একটা প্রফেশনে আছেন, আমার প্রফেশনে আমার ইলেক্টেড বার কাউন্সিল আছে, বার কাউন্সিল আমার
আমি তাদের কাছে জবাব দিই। মেডিকেল কাউন্সিল আছে, ডাক্তার প্রফেশন, তারা মেডিকেল কাউন্সিলের কাছে, প্রেস সেরকম প্রেস কাউন্সিলের কাছে, তাদের সমিতির কাছে, তারা এইগুলো হচ্ছে বেস্ট ডিটারেন্ট। অতএব সেই জন্য আমি মনে করি যে প্রফেশনসে যারা আছেন তাদের প্রত্যেক প্রফেশনসকে তাদের কাছে দায়বদ্ধতা সৃষ্টি করা এবং তার সেই দায়বদ্ধতা নীতিমালার ব্যাপারে সরকার হেল্প করতে পারে এবং তারা এবং আইনও এগিয়ে আসতে পারে তাদের এই ব্যাপারে সহায়তা করার জন্য। আপনি জানেন যে বাংলাদেশের উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা বা সংক্ষেপে সহজে যেটি আমরা বলি যে বুঝি এনজিও, তাদের একটা রোল রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা রোল রয়েছে এবং আন্তর্জাতিকভাবেও আমাদের বেসরকারি উন্নয়ন সংস্থা দু একটি তো আন্তর্জাতিক মানেরই, একটি তো পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এই উন্নয়ন সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য একটি আইন আছে, কিন্তু সেই আইনটি তো বেশ কিছু সংশোধনী আনবার কথা সরকার দিক থেকে ইতিমধ্যেই ইচ্ছেটা প্রকাশ করা হচ্ছে এবং তারা হয়তো করবেনও সেটি। আপনার কাছে কি মনে হয়, যদি আমরা ডিটেইলটা জানি না, বাট বোঝাই যায় যে সেখানেও একটা আরো কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করবার জন্য এটা আমি মনে করি যে আইনটি আছে ইতিমধ্যে, সেই আইনটিকে দেখা দরকার যে কতটুকু কার্যকর হচ্ছে এবং কতটুকু হচ্ছে না এবং কেন হচ্ছে না। অতএব আইন পরিবর্তন করলেই যে আপনার ইমপ্রুভমেন্ট হবে, নট নেসেসারিলি সো। তো আইনে দেখা যাবে যা আপনি করতে চাই সবই আছে, কিন্তু ইমপ্লিমেন্টিং এজেন্সি, চেকস অ্যান্ড ব্যালেন্স এবং সেগুলো মনিটরিং করার ব্যবস্থা কতটুকু আছে না আছে, নন কমপ্লায়েন্স হচ্ছে কিনা, হলে আমরা কি করছি না করছি, কোথা থেকে কত টাকা আছে, কীভাবে খরচ হচ্ছে, তার অডিট রিপোর্ট কোথায় যাচ্ছে এবং সেই অডিট রিপোর্টগুলো এখানে প্রপারলি টাইমলি সাবমিট করা হচ্ছে কিনা এবং সে ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে সেগুলোকে জবাবদিহিত করার ব্যবস্থা আছে কিনা, তো সেগুলো তো আমাদের দেখতে হবে। এবং এনজিওকে আমি একটা লাইসেন্স দেব একটা আইনের ভেতরে, সেখানে যদি আমি তো যেটা শুনি এনজিওদের কাছ থেকে যে সেখানে প্রচণ্ড রকমের আপনার প্রতিবন্ধকতা রয়েছে এবং সেই প্রতিবন্ধকতা উত্তরণ করতে হলে নানা রকম আইনের বাইরে তারা চলে যাচ্ছে, আইনের বাইরে কাজ কারবার হচ্ছে। তো এই সমস্ত কথা তো আমরা শুনতে পাই যে একটা আরেকটি বিষয় তো আমরা লক্ষ্য করেছি বিগত দিনে যে রাজনৈতিক দলগুলো বা সরকারগুলো এনজিওগুলোকে তাদের অবস্থান থেকে দেখবার চেষ্টা করে, কাউকে তারা পছন্দ করে, কাউকে করে না, কাউকে তাদের স্বার্থের জন্য ক্ষতিকর মনে করে। আবার কোনো কোনো এনজিওকে দেখেছে যে তারাও কম বেশি সরাসরি না হলেও পরোক্ষভাবে হলেও রাজনৈতিক অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িয়ে পড়ে। এই ব্যাপারে আমার মনে হয় যখন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস বলা হচ্ছে তখন আমরা ধরে নেব যে তারা নন পলিটিক্যাল অর্গানাইজেশনসও বটে, কারণ নন গভর্নমেন্ট হলে পরে নন পলিটিক্যাল হতে হবে, সেই ডিসিপ্লিনটা তাদের মেনটেন করা দরকার। এবং সেই জায়গাটাতে অনেক সময় অসুবিধা হয় যে কোনটা পলিটিক্যাল বা কোনটা সোশ্യോ ইকোনমিক কনসার্ন, এই জায়গাগুলো তো রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে তাদের যে ধরনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মানুষজনকে তৈরি করার ক্ষেত্রে তারা তো একটা পরিবর্তন ঘটাচ্ছে, গ্রাম থেকে শুরু করে শহরে নগরে সমস্ত জায়গাতে মানব সম্পর্কের বিষয়ে, এবং সেখানে তো একটা যে স্ট্যাটাস কোটা তো ভেঙে যাচ্ছে। অতএব সেই স্ট্যাটাস কো ভাঙার ক্ষেত্রে সে তো আমার প্রগতির দিকে যাচ্ছে স্ট্যাটাস কো ভাঙাতে, এবং ভাঙাতে কোনো ডিসরাপশন হচ্ছে কিনা, হলে কতটুকু হচ্ছে সেটা আমার ল দিয়ে ম্যানেজ করবার ক্ষমতা আমাদের সমাজের আছে কি নাই, এবং সেখানে আমি কতটুকু গভর্নমেন্ট সহায়তা যেতে পারি, এগুলো বিচার বিশ্লেষণের বিষয় এবং এগুলো গবেষণার বিষয়। এবং সেগুলো আমার মনে হয় যে প্রতি বছরই একটা রিপোর্ট তৈরি করা দরকার গ্রাউন্ড লেভেলের দিয়ে, এবং সেইখানে তারা এমন কোনো মত প্রকাশ করছে কিনা যেখানে বা যে তাদের অর্থ এমনভাবে ব্যয় হচ্ছে কিনা যে অর্থে আমার রাষ্ট্রের আমার আইনের বিপক্ষে যাচ্ছে কিনা, এগুলো কিন্তু মনিটরিং হচ্ছে না। আমরা এমনি কথায় বলছি, যখন খুশি তখন তাকে বলছি এনজিও খারাপ, এনজিও এটা করছে ওটা করছে, কিন্তু আমাদের রেগুলার ব্রিফিংটা কোথায়? আজকাল তো এটা খুব কম্পালসারি হয়ে গেছে একটা রাষ্ট্রের জন্য এগুলো নিরূপণ করা, যে এনজিওর নামে যে সমস্ত টাকা পয়সা হচ্ছে কোন সোর্স থেকে আছে, কোথায় ব্যয় হচ্ছে, এগুলো তো মনিটর করা তার জাতীয় এবং আন্তর্জাতিক দায়িত্বে দাঁড়িয়ে গেছে। তো সেদিক থেকে আমি মনে করি যে নিশ্চয়ই রেগুলেশনস থাকতে হবে, নিশ্চয়ই মনিটরিং থাকতে হবে, কিন্তু তার উদ্দেশ্যগুলো অত্যন্ত স্পষ্ট হতে হবে এবং সেগুলো। এবং এই নতুন আইন এবং সংশোধনের মিছিলে আরেকটি বিষয় যুক্ত হচ্ছে যে আভাস পাওয়া যাচ্ছে যে হরতাল বন্ধে এটি আইন হয়তো করবার চিন্তে সরকারের মধ্যে আছে। এই হরতালের ব্যাপারে তো আমাদের জনগণের মাঝেও কিন্তু হরতাল এর বিরুদ্ধে একটা মনোভাব সৃষ্টি হয়েছে, এবং বিশেষ করে এই গত দিনগুলোতে যে সমস্ত
ডিস্টেবিলাইজেশন হয়েছিল মাসের পর মাস, তারা গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, স্কুল বন্ধ করে দিয়েছে। এইটা তো কোনো হরতালের কর্মসূচি হতে পারে না। এখন সেই জন্যে হরতাল ডেকে হরতালের নামে যদি কোনো রকম ভাঙচুরের বিষয়টা আসে, জননিরাপত্তার বিষয়টা আছে, নিশ্চয়ই রাষ্ট্রের দায়িত্ব রয়েছে সে ব্যাপারটা কঠোর হস্তে দমন করার। আমাদের ডেমোক্রেসির নামে এটা অ্যানার্কি নিয়ে আসা তো ঠিক না। এবং আমরা অসাংবিধানিক পথে আমরা ক্ষমতার পরিবর্তন করব, এটা তো হয় না। অতএব অসাংবিধানিক পথে মানে যদি আমার একটি অসাংবিধানিক পথে যদি ক্ষমতায় কেউ আসে, সেখানে অনেক সময় যখন আমি আইনের বা সাংবিধানিক পথে তাকে পরিবর্তন করতে পারছি না, তখন সংবিধান বহির্ভূতভাবেও আমাকে সরকার পরিবর্তন করার কাজে লাগতে হতে পারে ইন অর্ডার টু অ্যাসার্ট পাওয়ার, যেমন হয়েছিল আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়। কিন্তু যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে আমরা কাজ করতে সকলে এখন প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের ইলেকশন কমিশনের কাছে আমাদের সেই ওয়াদা আমরা দিয়েছি পার্টি রেজিস্ট্রেশন করার মাধ্যমে, তখন এই সংবিধান বহির্ভূত, আইন বহির্ভূত পথ তাদেরকে বর্জন করতে হবে। কিন্তু বাংলাদেশে যারা সরকার বিভিন্ন সময় পরিচালনা করেছেন, তারা কি তারা যখন কোনো অগণতান্ত্রিক কাজ করেন বা জনগণের ইচ্ছের প্রতিফলন তাদের ক্রিয়াকর্মের মধ্য দিয়ে হয় না, বা সেই সরকারের পরিবর্তন আনা প্রয়োজন বা তাদের কাজকর্মের মধ্যে একটা সংশোধনী আনা প্রয়োজন, তখন কি আপনি মনে করেন যে কোনো গণতান্ত্রিক আন্দোলন যেটি আপনি বলছেন যে ধরনের ইঙ্গিত করছেন, যেটি মানববন্ধন করলেন, এটি বড় সমাবেশ করলেন, একটা র্যালি করলেন, তাতে কি তাদের বোধোদয় বা তারা নড়ে চড়ে বসেন না? ওই যে যেটি আপনি বললেন যে কয়েক মাসের উদাহরণ দিয়ে একটা অস্থির অবস্থা তৈরি করতে পারলে তারা কিছুটা ভীত সন্ত্রস্ত হন বা পরিবর্তন। হ্যাঁ, এবং সেরপর আমি তো মাইন্ডসেটটা তো এরকম যে আপনি যদি প্রবলভাবে ধাক্কা না দেন। ব্যাপারে আমার অনেক উদ্বেগের কারণ আছে যে আমাদের গণতান্ত্রিক যে দায়িত্বশীলতা, সেই দায়িত্বশীলতা যদি দলের না থাকে তাহলে পরে দেশের জন্য খুব ক্ষতিকর হতে পারে। এবং আজকের পৃথিবী কিন্তু খুব বদলে গেছে। আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেটা খুব ঝঞ্ঝা সংকুল, এবং এটা যে কোনো সময় এই ঝঞ্ঝা সংকুল একটি পরিবেশে আমাদের স্থিতিশীলতার উপরে নানাভাবে আঘাত আসতে পারে। এবং সেজন্যে যে সমস্ত চিত্র আমরা দেখছি সারা পৃথিবীব্যাপী, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে আপনার সিরিয়া, ইরাক, সমস্ত জায়গাতে যেগুলো দেখছি, এবং যে সমস্ত খবর কিছু কিছু কাগজেও আমরা পাচ্ছি যে বাংলাদেশও নেক্সট ডেস্টিনেশন, সেখানে আমার মনে হয় যে দলমত নির্বিশেষে সকলকে একমত হওয়া দরকার, যে ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ থাকব যে যাতে আমাদের এই গণতন্ত্র বা আমাদের যে গণতান্ত্রিক যাত্রা পথে যতই বাধা বিপত্তি বা যতই সীমাবদ্ধতা সংকীর্ণতা থাকুক না কেন, এটাকে আমরা উত্তরণ করতে হবে, কিন্তু কোনোভাবেই আমরা আইন বহির্ভূত কোনো কাজের সাথে জড়িত হব না। এই প্রত্যয়টা বাংলাদেশের মানুষের থাকা দরকার। আমরা আবার একটু ষোড়শ সংশোধনীতে ফেরত যাই। জাজেসদের অপসারণের সঙ্গে বা ইমপিচমেন্টের সঙ্গে অন্যান্য সাংবিধানিক এবং আধা সাংবিধানিক পদগুলোতে যারা আছেন একই প্রক্রিয়ায় তারাও সংসদের কাছে চলে যাচ্ছেন। হ্যাঁ, সেটা একটা সমস্যা। মানে এটা চলে গেলে আমরা তো অন্যান্য জায়গায় যেমন পাবলিক সার্ভিস কমিশন, তারপরে নির্বাচন কমিশন, অডিটর কন্ট্রোল জেনারেল, এই সমস্ত জায়গাতে আমাদের ওই একই যে তারা বিচারপতিদের যে উপরে যে আইনটি প্রযোজ্য হবে সেই একইভাবে তাদেরকে অপসারণ করা যাবে। তো সেটা তো একটা অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় হবে। অর্থাৎ এটা খুব একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন আমাদের দর্শক। আমরা তো এমনিতে বরাবরই আলোচনা করি যে গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো আসলে বাংলাদেশে গড়ে উঠছে না বা শক্তিশালী করা যাচ্ছে না। সেক্ষেত্রে এটি বড় বাধা হয়ে দাঁড়াবে। কারণ আমাদের আস্থার ব্যাপারটা, আমাদের যে সমস্ত, আমি এটাকে বলি কনস্টিটিউশনাল মনিটরস, কনস্টিটিউশন আমাদের যেমন এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি আছে, তার সাথে জুডিশিয়ারির যে একটা রোল, তারপরে যে কটি আছে সেটা হচ্ছে যে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো, আমাদের নির্বাচন কমিশন। আমরা একদিক থেকে গর্বিত হতে পারি যে আমাদের নানা রকমের ব্যত্যয় ঘটেছিল অতীতে। আমরা ভোটার লিস্ট তৈরি করতে পারি নাই, কিন্তু আমরা একটা ভোটার লিস্ট তৈরি করতে পেরেছি যেটা একটা বেসিস দাঁড়িয়ে গেছে যে ভোটার লিস্টে কোনো
ত্রুটি এখন আর নেই বললেই চলে, এবং আশা করি সেটা অব্যাহত থাকবে। এবং সেখানে আমরা নির্বাচন কমিশনের কাজ, এই কমিশন, তার পূর্ব কমিশন তো আরও অনেক ভালো পারফরমেন্স দিয়েছে, তাতে মানুষের একটা বিশ্বাস গণতন্ত্র এবং ভোটের প্রতি এসে গেছে, এবং সেটা একটা ডিসাইসিভ একটা বিষয়, যাতে কোনো ডিসপিউট আমাদের না হয়, এবং আমরা সেই রায় মেনে নিচ্ছি। তো সেইভাবে এটাতে কিছুতেই কোনো ব্যত্যয় ঘটানো যাবে না, বরং এটা আরও স্ট্রেংথেন করা দরকার। এবং এই নির্বাচন কমিশনের নিয়োগের ক্ষেত্রেও আমার মনে হয় যে সার্চ কমিটি আরও শক্তিশালী করা দরকার, এবং সেখানে অবজেক্টিভ ক্রাইটেরিয়া আনা দরকার, যে কী কী ক্রাইটেরিয়াতে আমরা নেব, সেটা আমার মনে হয় যে আইনের মাধ্যমে নিয়ে আসা উচিত। এবং তার সাথে অন্য যেগুলো আছে, আমাদের পাবলিক সার্ভিস কমিশন, এটাকে অত্যন্ত স্ট্রং করা দরকার। শুধু তাই না, আমি মনে করি যে সব জায়গাতে রিক্রুটমেন্টটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হওয়া দরকার। কারণ এই ছোটোখাটো চাকরি বাকরির ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি যেখানে বিরাট লেনদেনের প্রশ্ন এসে গেছে, নিয়োগ বাণিজ্য বড় বাণিজ্য বাংলাদেশ হয়ে যাচ্ছে, এবং সেখানে অনেকেই জড়িত, এমনকি রাজনীতিবিদ বা পার্লামেন্টের সদস্য তারাও এর সাথে জড়িত আছে, আমরা শুনতে পাই। তো এই ধরনের অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হলে আমাদের দরকার আছে পাবলিক সার্ভিস কমিশনের কাছে সমস্ত এই চাকরি, সরকারি চাকরি যত রকমের আছে, সবই তাদের এখতিয়ারে দিয়ে দেওয়া উচিত। সো আমরা আবার একটু জুডিশিয়ারি নিয়ে যদি আপনার সঙ্গে কথা বলতে চাই, যে আপনি তো লম্বা সময় বার করলেন বাংলাদেশের উচ্চ আদালতে, এবং আপনি বার কাউন্সিলের নেতৃত্ব দিয়েছেন, বার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন। আপনার এই দীর্ঘ অভিজ্ঞতায় বাংলাদেশের জুডিশিয়ারির দুর্বলতাগুলো কি মনে হয়েছে, এবং আপনি করণীয় বা কোন কোন দিকগুলোতে নজর দেওয়া সবচেয়ে জরুরি, সেটি বারের দিক থেকে, বেঞ্চের দিক থেকে, সরকারের দিক থেকে আপনি মনে করেন? আমি প্রথমে আমাদের যেটাকে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বলি আমরা, নিম্ন আদালত, সেই আদালতের বিচারকদের প্রতি যে অবিচার করা হয়েছে, তাদের পে কমিশন, যেটা সুপ্রিম কোর্টে জুডিশিয়াল পে কমিশনসের যে রায়ের মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছিল, সেই পে কমিশন আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। দ্বিতীয় পে কমিশন অন্যদের হয়ে যাচ্ছে, এক্সিকিউটিভদের তাদের হচ্ছে না। এবং এই এক্সিকিউটিভসের সাথে বিচার বিভাগের একটা যেন কীরকম রেষারেষির ভাব রয়ে গেছে, এবং এইটা দূর করতে হবে। মানে যারা নির্বাহী বিভাগে আছেন, নির্বাহী বিভাগের কর্মকর্তা আছেন, তারাও যেমন আমাদের কাছে অত্যন্ত জরুরি, অত্যন্ত শ্রদ্ধাভাজন, এবং তাদেরও যা কিছু পাওয়া দরকার। কিন্তু কে সুপিরিয়রের ভিতরে এটা তো দেখবার দরকার, দুটি সমান্তরাল। দুটি যখন সমান্তরাল, তখন তারা দুটি সমান্তরালভাবে তাদেরকে ট্রিট করা দরকার। কিন্তু আমরা নির্বাহী বিভাগের যেভাবে আমরা ট্রিট করছি, সেভাবে আমরা আমাদের সাবঅর্ডিনেট জুডিশিয়ারিকে করছি না। তাতে একটা ডিমোরালাইজেশন সাংঘাতিকভাবে এসেছে, এবং এটা খুব দ্রুত যদি আমরা এই ব্যাপারে কাজ না করি, তাহলে পরে আমাদের সাবঅর্ডিনেট জুডিশিয়ারি ভবিষ্যৎ আমি খুব অন্ধকারাচ্ছন্ন দেখছি। এটা সেরকম মানুষ অ্যাট্রাক্ট করতে পারবে না এই সার্ভিসে। তার ফলে আমাদের সবচেয়ে মেধাবী জনশক্তিকে আমরা যদি এখানে না পাই, এবং বিশেষ করে তাদের সততা এবং দক্ষতা এবং ন্যায়পরায়ণতা, সংবেদনশীলতা, এইগুলো যাচাই বাছাই করে যদি আমরা না নেই, তাহলে পরে খুব অসুবিধা। সেখানেও আমার মনে হয় যে ধরনের টেস্ট হওয়া দরকার, আমাদের এক্সামিনেশনস যেগুলো করে, অবশ্য জুডিশিয়াল সার্ভিস কমিশন একটা আছে, ওই জাজমেন্টের ফলেই, যে মাজদার হোসেনের মামলার যে জাজমেন্ট। কিন্তু এখন পৃথিবীতে কিন্তু নানা রকমের প্রক্রিয়া তারা আবিষ্কার করেছে বা তারা নির্ণয় করেছে যে কীভাবে জাজ নিয়োগ নেওয়ার ক্ষেত্রে আমরা কী ধরনের মানুষ নেব, এবং সেটা কী করে বাছাই করা যায়, তার জন্য তাদের কোশ্চেনিয়ার্স তৈরি করে এমনভাবে যে কোশ্চেনিয়ার্সগুলো রিপ্লাই দিতে গেলে পরে এটাও হতে পারে, ওটাও হতে পারে, কিন্তু কোনটা সঠিক বলা মুশকিল, মানে আনলেস ইউ গো ইনটু দ্য ডেপথ। এবং সেখানে ভ্যালু সিস্টেমের উপরে তার সততার দিকটা, এগুলো কিন্তু যাচাই বাছাই করা যায়, সংবেদনশীল দিকটা যাচাই বাছাই করা যায়। তো এই ধরনের হচ্ছে, এবং এটা পৃথিবীতে এখন সব জায়গায় এইটা নিয়ে প্রশ্ন চলছে যে আমরা জুডিশিয়ারি কিভাবে করব। আগে যেমন ইংল্যান্ডে ছিল যে লর্ড চ্যান্সেলর, উনি ল মিনিস্টার, উনি হেড অফ দ্য জুডিশিয়ারি, এবং উনি আবার জাজও নিয়োগ করতেন। তো অনেক আলাপ আলোচনা হলো, এটা নিয়ে আলাপ আলোচনার পর এখন ওরা অ্যাডভার্টাইজমেন্ট করছে হায়ার জুডিশিয়ারি তো আসবার জন্য, ইন্টারভিউ নিচ্ছেন। তাতে
খুব ট্রান্সপারেন্ট হয়েছে এবং সেখানে তারা কতগুলো নীতি নির্ধারণ করেছেন যে বিভিন্ন শ্রেণী থেকে বিভিন্ন আপনার ক্লাস থেকে লোকজনের আনার ব্যবস্থা করা, তারপরে বিভিন্ন এথনিক গ্রুপ সেগুলো প্রাধান্য দেওয়া হচ্ছে। তো এভাবে তারা একটা মডেল সাজাচ্ছে। এ ব্যাপারে অনেক লেখালেখি আছে, আমি অনেকগুলো বইটাই পড়েছি এবং এখনও আমি এ ব্যাপারে পড়ছি। তো এগুলো সহজ কোনো উত্তর নেই, আমাদের মতো করে একটা উত্তর তৈরি করতে হবে। এগুলো সমস্ত রিসার্চ করে যে অন্যান্য দেশে কীভাবে পরিবর্তন আসছে, ইংল্যান্ডে পরিবর্তন হয়ে গেছে। তো সেইখানে আমরা যদি এখনও বসে থাকি ওই পুরোনো আকারে যে একজন একটা লিস্ট দিল বা ওটা একটা লবি হলো, পলিটিক্যাল ক্ষেত্রে লবি হলো, বা এখন যেটা হচ্ছে হায়ার কোর্টে, সুপিরিয়র কোর্টে, সেখানে তো যিনি মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইসের যে লিস্টটা আসে সেটার সাথে একটা ডিসকাশনস হয় অনারেবল চিফ জাস্টিসের সাথে। কিন্তু এই ডিসকাশনসটা, কনসালটেশনসের কথাটা যেটা আমরা বলেছি এবং এটার জন্য আমরা আন্দোলনও করেছি, এই কনসালটেশন শুধুমাত্র চিফ জাস্টিসের ইনস্টিটিউশন, কিন্তু শুধু চিফ জাস্টিস ব্যক্তিভাবে এই কনসালটেশনসটা করছেন এটাও কিন্তু সঠিক না। এটা তার ইনস্টিটিউশনসের সাথে তিনি আবার নিজে কনসাল্ট করবেন। তো সেটা আমরা লক্ষ্য করছি না। তার ফলে এটা খুবই ভাইটাল একটা এটা অ্যাকচুয়ালি আলটিমেটলি একটা আইনমন্ত্রী একটা লিস্ট ধরিয়ে দিচ্ছেন এবং প্রধান বিচারপতি একটা তিনি তার ব্যক্তিগত ইচ্ছা আলাপ করে কিছু প্লাস মাইনাস করে এটা তৈরি হচ্ছে। এটা সমর্থনযোগ্য নয় এবং এটা সঠিক না। আপনি মনে করেন যে তার কলিগদের সঙ্গে এবং বারের সঙ্গে আলোচনা যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে করা উচিত। এবং আমাদের সাথে যারা প্র্যাকটিস করেছেন বা করছেন, আমাদের জুনিয়র ছিলেন বা ইত্যাদি ছিলেন, তাদের সম্পর্কে জানা যে আমরা তাদের সম্পর্কে এবং আমাদের বলা যে এই সমস্ত গুণাবলী তার ভিতরে আছে কিনা আপনি একটা মার্ক করে দেন, যে 10 মার্কের ভিতরে আপনি কত দেবেন না দেবেন। তো আমরা তো এগুলো বলতে পারি, এগুলো তার কাছ থেকে নেওয়া যেতে পারে। এমনিতে আরেকটা সমস্যা তো যে উচ্চ আদালতের ক্ষেত্রে মামলার একটা জট, সেটি কিভাবে নিরসন করা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের উচ্চ আদালতে যারা বিচারক আছেন তাদের সুযোগ সুবিধা যদি অন্যান্য দেশের তুলনায় বলি, সেটি কি যথেষ্ট কিনা, মানে তাদের নিজেদের যোগ্যতা দক্ষতা বৃদ্ধির জন্য, তারপরে নিজেদের জীবনযাপনের জন্য, সেগুলো কি আপনি কি মনে করেন? সেখানে তো আমার মনে হয় যে একটা বিরাট দৈন্যতা বিরাজ করছে এবং ফ্যাসিলিটিসের ব্যাপারে তাদের চেম্বার্স, তাদের স্টেনোগ্রাফার, যে ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার এবং যে কোয়ালিটির স্টেনোগ্রাফার্স দরকার, যে কোয়ালিটির সমস্ত কম্পিউটার অপারেটর দরকার, এই সমস্তগুলো কিন্তু তাদের জন্য খুব প্রয়োজনীয়। যে খাটুনি তাদের করতে হয় একটা জাজমেন্ট লিখতে, এতে প্রচণ্ড রকমের অসুবিধা হচ্ছে। এগুলো একটা বড় রকমের। সাবঅর্ডিনেট কোর্টে তো একটা চেম্বার কয়েকজনকে শেয়ার করতে হচ্ছে এবং খুবই পরিবেশটা খুবই স্বাস্থ্যকর পরিবেশটা এবং যে ডিলে হচ্ছে এতে তো মানুষ খুব উপকার পাচ্ছে না। এবং এরকম অবস্থায় যদি আমরা এই বিচার বিভাগকে রাখি তাহলে পরে কিছুদিনের ভেতরেই আমরা দেখব যে এটা নানা রকমের সমস্যা দেখা দেবে। ইতিমধ্যেই সে সমস্যাগুলো মাথাচাড়া দিয়েছে যারা এই সমস্ত মহলে হাঁটাচলা করেন, খবর রাখেন, তারা জানেন। এগুলো আমি পাবলিকলি আলোচনা করতে চাই না এবং সব জায়গায় কিন্তু ধস নেমেছে। আপনি এই যে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলবার কথা বললেন, আপনি ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলেছেন, কিন্তু একটি দেশে যদি পলিটিক্যাল ডেভেলপমেন্টটা নিশ্চিত না করা যায়, রাজনৈতিক উন্নয়ন যেটিকে আমরা বলি বা সেই সঙ্গে রাজনৈতিক সংস্কৃতি, তাহলে এই বিষয়গুলো যেটি ভালোর দিকে যাচ্ছে সেটি স্থিতিশীল রাখা যাবে কিনা, যেগুলো খারাপ আছে সেগুলোকে ভালো করা যাবে কিনা, সেই জায়গায় আপনি কি মনে করেন যে বাংলাদেশের পলিটিক্যাল ডেভেলপমেন্টের কোন পর্যায়ে আছে? আমাদের রাজনৈতিক যে সচেতনতা ছিল এবং আমাদের যে কমিটমেন্টগুলো গ্রো করতো, আমাদের জেনারেশনসের কথা বলতে পারি, আপনাদের জেনারেশনসের কথাও বলতে পারি যে আপনাদেরকে যখন দেখেছি তখন আমাদের এই নেতৃত্বটা গড়ে উঠতো আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে, স্কুল থেকে। তো সেই সমস্ত জায়গায় নেতৃত্ব গড়ে তোলবার কোনো প্রক্রিয়া কিন্তু নেই এবং এটা যে রাজনৈতিক নেতৃত্ব হবে তা না। আমাদের ডিবেটিং ক্লাব ছিল স্কুলে, আমাদের হাই স্কুলে, আমাদের নাট্য দল ছিল, আমাদের কবিতা আবৃত্তির দল ছিল, তারপরে আমাদের নানা রকম ফাংশনস হলে ছাত্রদের বলতে তোমাদের এটা করতে হবে,
ফাতিয়া ইয়াজদাম থেকে শুরু করে তারপরে মিলাদ থেকে শুরু করে ফুটবল মাঠ তৈরি করার ব্যাপারে সব জায়গায় একটা পার্টিসিপেটরি বিষয় ছিল। আমাদের টিচার্সরা খুব আমাদেরকে পার্টিসিপেটরি মেথডসে নিয়ে যেতেন। তার ফলে কি ওই লিডারশিপটা তো ওখান থেকেও গড়ে ওঠে যে আপনি খেলার মাঠে কীভাবে ব্যবহার করছেন, আপনার বন্ধুর সাথে, আপনার প্রতিপক্ষের সাথে আপনার কী ধরনের আচরণ হচ্ছে, ওখান থেকে তো গড়ে ওঠে। খেলার মাঠ আমরা নিজেরা পরিষ্কার করেছি, করে খেলার মাঠ তৈরি করেছি। বর্ষা চলে গেলে তারপরে সেটা মাঠকে তৈরি করার জন্য আমরা নিজে কাজ করেছি। তো এই যে পার্টিসিপেটরি মেথড এটা নেই, এবং বিশ্ববিদ্যালয়ে যেটা ছিল, এবং সেখান থেকেই তো আমাদের নেতৃত্ব আজকে যারা আমাদের যে সমস্ত দলের নেতৃত্ব দিচ্ছেন তাদের মাঝ থেকে এসছে। আমরা ডাকসুর নির্বাচন বন্ধ করে দিয়েছি। অতএব আমরা কোনো সেলফ মোটিভেটেড এবং পার্টিসিপেটরি একটা সোসাইটি তৈরি করার কাজে আমরা দিচ্ছি না, সময় দিচ্ছি না, সে কাজের দিকে মনোযোগ দিচ্ছে না। তার ফলে একটা কর্তৃত্ববাদ সৃষ্টি হয়ে যাচ্ছে। অতএব আমার গায়ে শক্তি আছে, অতএব যে একটু আমার সাথে দুর্বল, আমার ক্লাসে পড়ে, আমি তাকে একটু হেয় করতে চাচ্ছি বা যে কোনো সময় তাকে ম্যানিপুলেট করতে পারি। তারপরে আমার কাছে একটু পয়সা বেশি আছে, আমি ওদেরকে বিভিন্ন হোটেল টোটেল খাওয়াতে পারি, অত আমার একটা কর্তৃত্ববাদ সৃষ্টি হচ্ছে। তো এইটাই গ্রো করে গেছে সর্বস্তরে, এবং সেটাই রাজনীতির সর্বোচ্চায় বিরাজ করছে। এবং এই কর্তৃত্ববাদ করতে যে সন্ত্রাসবাদের উৎপত্তি হচ্ছে, এবং এই সন্ত্রাসবাদ এবং কর্তৃত্ববাদ দুটোকে রাখার জন্য দুর্নীতি সৃষ্টি হচ্ছে। অতএব দুর্নীতি, সন্ত্রাসবাদ এবং কর্তৃত্ববাদ এই তিনটি একসাথে মিশে গেছে। অতএব আমার পলিটিক্সকে কন্ট্রোল করতে হলে এখন আমার দরকার সন্ত্রাসী আমার হাতে থাকবে, আমার প্রচুর টাকা থাকবে, এবং আমি যাতে এদের সকলকে পরিচালিত করতে পারি, এবং তার জন্য আমার টাকা দরকার। অতএব তোমরা যে কাজে আমার কাছে আসো না কেন, আমার এই টাকা লাগবে, কারণ আমার পার্টির জন্য, আমার নিজের জন্য টাকা লাগবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আমিরুল ইসলাম আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলেন বাংলাদেশের সিনিয়র আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমিরুল ইসলাম। তার চেয়ে বড় পরিচয় বাংলাদেশের ইতিহাসের সঙ্গে তিনি জড়িয়ে আছেন, যে আমাদের মহান মুক্তি সংগ্রামের স্বাধীনতার যে ঘোষণাপত্র, যেটি বাংলাদেশের সংবিধানের মুখবন্ধ হিসেবে সন্নিবেশিত আছে, সেটির রচয়িতা তিনি। লক্ষ্য তিনি যেটি রচনা করেছিলেন, লক্ষ্য হিসেবে বলছেন যে স্বাধীন দেশের নতুন সংবিধানের সেখানে মানবিক মর্যাদা, সাম্য, সুবিচার, একটা নিয়মতান্ত্রিক সরকার থাকবে। সেখান থেকে, সেই লক্ষ্য থেকে অনেকখানি সরে গেছে। যদি পুরো আলোচনাকে আমরা বিবেচনায় নিই, তাহলে দেখা যাবে যে বাংলাদেশ সেখান থেকে অনেকখানি সরে গেছে। বিশেষ করে বাংলাদেশের জনগণ না গেলেও যারা রাষ্ট্র পরিচালনা বিভিন্ন সময় করেছেন, জনগণ থেকে তারা দূরে সরে গেছেন, এবং লক্ষ্যগুলো থেকে তারা বাংলাদেশকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন। ব্যারিস্টার আমির ইসলাম নিজেই বলছিলেন যে তিনি কথা যা বলছেন সরকারের বন্ধু হিসেবে বলেছেন, এবং সরকারের ভালোর জন্য বলেছেন। ষোড়শ সংশোধনীর কথা বলতে গিয়ে তিনি বলছিলেন যে এটি আসলে সরকারকেই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবে, এবং তিনি মনে করেন যে এটি সংবিধানের যে মৌলিক স্ট্রাকচার, কাঠামো, তার পরিপন্থী, এবং তিনি কনসালটেশনের উপরে জোর দিয়েছেন। এটিকে আরও অংশগ্রহণমূলক হওয়া দরকার, মানুষের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে এই কথাটি বলা দরকার। সরকারের দিক থেকে আইনমন্ত্রী ধারণা দিয়েছেন যে বিলটি পাস হোক, তারপরে আইন করবার সময় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। কিন্তু ব্যারিস্টার আমিরুল ইসলাম মনে করেন যে আইনটি কি হবে সেটি নিয়ে আগে আলোচনা করে তারপরে সংশোধনীটা হওয়া উচিত, এবং তার আলোকে আইনটি হওয়া উচিত। সো এই জায়গায় ঘোরার আগে গাড়ি, না গাড়ির আগে ঘোরা, সেই বিতর্ক সরকার তৈরি করে দিয়েছে। এবং তিনি আরও মনে করেন যে এই আলোচনা করা দরকার আইন করবার আগে, সংশোধনীর আগে, এবং সরকারের চরিত্র বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গিয়ে যেটি বলছেন যে এখানে এক ধরনের কর্তৃত্ববাদী রাজনৈতিক মানসিকতা আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আছে, ফলে তারা এর থেকে সন্ত্রাসবাদ তৈরি হচ্ছে, এবং আমরা গণতন্ত্রের অনুপস্থিতি সবসময় আলোচনার মধ্যে নিয়ে আসি, যে জঙ্গিবাদ আজকে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে, মৌলবাদ, সেটি বিস্তার ঘটে, এবং সেটি আবার দুর্নীতিরও জন্ম দেয়, সন্ত্রাসবাদ দুর্নীতির জন্ম দেয়, এবং এগুলো একটা নেক্সাসের মতো তৈরি করে। এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম যেটি বলছেন যে সরকার হয়তো মনে করছে যে এই সম্প্রচার নীতিমালার মধ্য দিয়ে, ষোড়শ সংশোধনীর মধ্য দিয়ে, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করবার মধ্য দিয়ে, হরতাল যেটি নিয়ে প্রতিটি নাগরিকের সমালোচনা আছে, কিন্তু এটি গণতান্ত্রিক অধিকার হিসেবে চিহ্নিত, এবং বাংলাদেশের উচ্চ আদালত এটিকে একটি গণতান্ত্রিক অধিকার হিসেবে আখ্যায়িত করেছে। সেটিকেও যদি বিশেষ সংকীর্ণ স্বার্থে
নিয়ন্ত্রণ করবার জন্য এটি আইন করা হয়, এগুলো এক ধরনের সরকার মনে করতে পারে যে তারা হয়তো নিরঙ্কুশ কর্তৃত্ব তৈরি হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে এই নিরঙ্কুশ সরকার এটি দুর্বলতম সরকার হিসেবেই বাংলাদেশও চিহ্নিত হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা তাই বলে, পৃথিবীর অন্যান্য দেশে তাই হয়েছে। কাজেই ব্যারিস্টার আমিরুল ইসলাম সরকারের বন্ধু হিসেবে তিনি মনে করেন, আদর্শিকভাবে তিনি এই সরকারের অনেকটাই কাছাকাছি, আমরা জানি তার অতীত রাজনৈতিক ইতিহাস। তিনি মনে করেন যে সরকার দেশে একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা দিয়েছে, বিরোধী দল সেই অর্থে মাঠ গরম করতে পারছে না, অর্থনৈতিকভাবে অনেক ভালো কাজ করছে দেশে, বিশেষ করে ঢাকা শহরে চলাফেরা করলে বোঝা যায় বেশ কিছু উন্নয়নমূলক কাজ হচ্ছে। কিন্তু বাক ব্যক্তি সংবাদ মাধ্যমের স্বাধীনতা যদি না থাকে, মানুষের চিন্তা করবার স্বাধীনতা যদি না থাকে, যেগুলোর মধ্য দিয়ে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়, সেই গণমাধ্যম বা বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ না পারে, তাহলে সরকার আসলে শেষ পর্যন্ত একটি কর্তৃত্ববাদী স্বৈর সরকার হিসেবেই কিন্তু চিহ্নিত হবে এবং সেটি তার জন্য কল্যাণকর হবে না। কাজে এই ধারা থেকে সরে এসে যেভাবে সরকার এগুচ্ছিল সেভাবেই এগোনো উচিত, এই অপ্রয়োজনীয় কাজগুলোর এখন করা প্রয়োজন তিনি মনে করেন না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।